আমার বিয়ের 4 মাস পর আমার স্বামী আমাকে রেখে ইতালিতে চলে গিয়েছিল। দীর্ঘ 9 মাস পর আজ দেশে ফিরেছে সে। বছরের পর বছর দেশে আসা ওর কাছে খুবই স্বাভাবিক বিষয়। তবে এবার সবকিছু গুছিয়ে নিয়েছে। আমি আর আমাদের অনাগত সন্তান একসাথে 3 জন পাড়ি দেব ইতালিতে। আমার সন্তান এখনো হয়নি, আমার গর্ভেই আছে। আমি 8 মাসে প্রেগনেন্ট। সামনের মাসই ডেলিভারি ডেট। ডাক্তার সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছেন বলে এখন আমি আমার বাবার বাড়িতেই আছি। তাছাড়া নতুন বিয়ে, স্বামী বিদেশে, নতুন অবস্থায় তাকে ছাড়া শ্বশুর বাড়িতে থাকাটা কেমন জানি খালি খালি লাগে। তাই বাবার বাড়িতে থাকাটাই স্বস্তিদায়ক মনে হয়েছে। তার আসার খবর শুনে গতকালই শ্বশুর বাড়িতে যেতে চেয়েছিলাম, সে বাধা দিল। বলল রিস্ক নেওয়ার কি দরকার, শুধু একটা রাত বাড়িতে কাটাবো, তারপরেই তোমার কাছে চলে আসবো, ওখানেই বেশি সময় থাকবো। সে যতই বলুক আমার এই ছটফটানি সে টের পাচ্ছে না। শুধু আমি জানি যে আমার ভিতরে কি চলছে। আমি একটা রাতও অপেক্ষা করতে পারছি না। সে আমার শহরেই আছে অথচ আমার পাশে নেই। এই ভাবনাটাই মন আরো দুঃখপুক করতে লাগলো। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। না, চোখ বন্ধ করলেও চোখের সামনে ভেসে উঠেছে তার সঙ্গে প্রথম কাটানো মুহূর্তগুলো। ভিডিও কল করলাম তাকে আর বললাম আমার মন আর সইছে না, তুমি একই শহরে আছো অথচ আমি তোমাকে দেখতে পাচ্ছি না। তখন সে হেসে বলল, পাগলি, আমার একটু অপেক্ষা করো, সকালটা হোক, দেখবে আমি তোমার কাছে চলে আসছি। খুব ক্লান্ত আমি, এখন একটু ঘুমাতে দাও প্লিজ। তখন আমার ফোন কাটতে ইচ্ছা হলো না। সত্যিই তো বেচারা অনেক ক্লান্ত, একটু ঘুমিয়ে নেক। আর তখনই পেটের মধ্যে পুস্কোটা নাড়া দিয়ে উঠলো। ওকে আমি হাত দিয়ে ছুঁয়ে বিড়বিড় করে বললাম, জানো শোনা, তোমার বাবা এসেছে। কাল প্রথমবার সে তোমাকে ছুঁয়ে দেখবে, তুমি টের পাবে তো, চিনতে পারবে তো বাবার স্পর্শ। জানো শোনা, তোমার আগমনের খবর পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছিল তোমার বাবা। রাজকন্যার সাথে মনে মনে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। সকালে বড়ভাবে ডাকে ঘুম ভাঙলো আমার। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখি সকাল 8টা বাজে। ভাবি বললেন, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। তারপর মিটি মিটি হেসে বলেন, আজ একটু পরিপাটি হয়ে থেকো কেমন, কতদিন পর দুজনের দেখা হবে। ভাবির কথায় লজ্জায় লাল হয়ে গেলাম। ভাবি চলে গেলেন। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। রুমে ফিরে হাত ভর দিয়ে চেয়ারে বসলাম। শরীর এত ভারী হয়েছে যে হাঁটা চলা বসা ওঠা সবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মা বিভিন্ন রকম ফল নিয়ে এসে আমার পাশে বসলেন। খেতে খেতে অনেক গল্প করলাম। ঘরে সুস্বাদু খাবারের রান্না চলছে, ঘ্রাণে বাড়িটা মই মই করছে। বড় ভাই বাজার থেকে বড় রুই মাছ, গলদা চিংড়ি, গরুর মাংস আরো কত কি এনেছে। বাড়ির জামাই আসছে বলে কথা, কোনো দিক দিয়ে কোনো কিছু ত্রুটি নেই। আমার তো কোনো কাজ নেই, বসে বসে ফোন টিপছি আর ওর কথা ভাবছি। সকাল থেকে বহুবার ফোন চেক করেছি অথচ ওর কোনো কলই পেলাম না। মন খারাপ করিনি, অনেকদিন পর বাড়ি এসেছে, কত লোক দেখতে আসছে, হয়তো আলাপে ব্যস্ত, এই ভেবে আমি আর কল করিনি। 12টার দিকে ভাবি হালকা গরম পানি দিয়ে দিলেন। গোসল করে কমফোর্টেবল একটা প্রেগনেন্সির ফ্রক পরলাম। মুখে হালকা ফেস পাউডার, চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলাম। আয়নায় নিজেকে দেখলাম, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আমাকে। দুপুর 1টা বাজে। আমার স্বামীর এখানে এসে লাঞ্চ করার কথা। আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব 4 ঘন্টা। এখন নিশ্চয়ই সে গাড়িতে। কল করলাম বেশ কয়েকবার, রিং হওয়ার পরেও রিসিভ হলো না। শাশুড়ি মায়ের কাছে কল করে জানলাম সে 12টায় বাড়ি থেকে বের হয়েছে আমাদের বাড়ি আসার জন্য। তার অপেক্ষা করতে লাগলাম, আমি সহ ঘরের সবাই। অপেক্ষা করতে করতে 3টা পার হয়ে গেল, এখনো আসেনি। কল করছি একাধারে সবাই, কিন্তু ফোন বন্ধ। আমার মুখ নিভে গেল। পৃথিবীতে যত রকমের বিপদ আপদ আছে সব একে একে মনে পড়তে লাগলো। আমার বেহাল অবস্থা দেখে মা আমাকে ধরে বসালেন, বুঝলেন রাস্তাঘাটে কত ঝামেলা হয়, জ্যাম থাকে, সময় যায় মাঝে মধ্যে, চিন্তার কিছুই নেই। তোর শাশুড়ি তো বলছে চলে আসবে দেখিস। না, আমার মায়ের কথা ঠিক হয়নি। সন্ধ্যা পেরিয়ে রাত 9টা বাজে, তার খোঁজ নেই এখনো। শ্বশুর বাড়ি আর আমার বাড়ির সবাই যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু কেউ পারছে না। অবশেষে আমার 2 ভাই থানায় গেলেন। আমার দেবর, শ্বশুর সহ ওখানের অনেক লোক সবাই এক হয়ে সবাই মিলে থানায় জিডি করলেন। আমার আপন মামা সেনাবাহিনীর উচ্চ পদে আছেন, তিনি তার পরিচিত পুলিশ অফিসারদের নিয়ে শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছেন। আমি নামাজ পড়লাম, জায়নামাজে বসে কাঁদতেই আসি, কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ আমার স্বামীকে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করো। সে যেখানেই থাক তাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দাও। এমনিতেই প্রেগনেন্ট, তার উপরে মনের মধ্যে যে কি যাচ্ছে তা বলার মতো নয়। সবাই ঘরে বসে পজিটিভ বুঝাচ্ছেন আমাকে, চিন্তা না করতে বলছে, কারণ বেশি চিন্তা করলে বাচ্চার ক্ষতি হবে। আমি চাচ্ছি কান্না যেন থামে, তবুও চোখের পানি অনবরত পড়তেই ছিল। কাঁদতে কাঁদতে একদম নিতেই পড়েছি। প্রেশার হাই হয়ে গেছে। ডাক্তারকে কল করে নিয়ে আসছিল ভাবি। ডাক্তার ওষুধ দিয়েছে, ঘুমাতে বলেছে, কিন্তু আমি সন্ধ্যা থেকে না ঘুমিয়ে আছি। ঘুম না আসলে জোর করে তো আর ঘুমাতে পারবো না। আমার স্বামী হুট করে উদাও। এত কিছুর মাঝে ঘুম পালিয়ে যাওয়ারই কথা। অপেক্ষা করতে করতে সময় যেতে থাকে। ভাইয়ের এখন কেউ বাড়ি ফিরেনি। এদিকে ভোর 5টা বাজে। মা সজাগ ছিলেন এতক্ষণ। একটু আগে ওনার চোখ লেগেছে। ছোট বোনও পাশে ঘুমাচ্ছে, শুধু ভাবি সজাগ চুপচাপ শুয়ে আছেন। ভাবিকে বললাম আরেকবার কল দাও ভাবি, দেখো ভাইয়া কি বলে, কোনো খোঁজ খবর পাওয়া গেল নাকি। ভাবি কল করলেন ভাইয়াকে। ভাইয়া কি বলছে জানেন না। ভাবি উঠে বাহিরে চলে গেলেন। ভাবির চলে যাওয়া দেখে